ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই 2024 সালে যে সকল সুপ্রিয় ইউজি হিস্ট্রি অনার্স থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা টার্ম এন্ড এক্সাম বা লিখিত পরীক্ষা দিতে চলেছেন, তো আপনাদের CCHI 11 অর্থাৎ ইতিহাস অনার্স 11 পত্রের আমি সাজেশান দিচ্ছি এবং এই সাজেশানটা অবশ্যই আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আর প্রতিটি প্রশ্নের ব্যাকগ্রাউন্ডে আমি উত্তর অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, যাতে আপনারা পরীক্ষার হলে উত্তর ধরতে পারেন এবং অবশ্যই করে কিছুটা অন্তত লিখে আসতে পারেন। 10 মার্কের 2টি প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে, 10 দুগুণে 20, আর 6 মার্কের 5টি প্রশ্ন লিখতে হবে, 5 ছক 30, টোটাল আপনাদের 50 মার্কের লিখিত পরীক্ষা। এবারে 10 মার্কের প্রশ্ন 6 মার্কে রিপিট করতে পারে, আবার 6 মার্কের প্রশ্ন 10 মার্কে রিপিট করতে পারে। তাই আমি এই 10 মার্কের 6 মার্কের সম্ভাব্য প্রশ্নগুলি একত্রিতভাবে আপনাদেরকে আলোচনা করছি। তো চলুন, প্রথম প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডির অবদান আলোচনা করুন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতালি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার আগে ইতালি কিন্তু বহুদা বিভক্ত একটা খণ্ডীভূত কতকগুলি প্রদেশের সমন্বয় ছিল। তো বিদেশি বিভিন্ন শক্তিগুলো এই ইতালির বিভিন্ন প্রভিন্সগুলোকে দখল করে রেখেছিল এবং পরবর্তীকালে আমরা দেখি যে ইতালিতে ম্যাৎসিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডির মতো মহান ব্যক্তিত্ব, দৃঢ়চেতাসম্পন্ন এবং সমরকুশলী ব্যক্তিত্ব ইতালিতে আবির্ভূত হন এবং তারা একক প্রচেষ্টায় এবং জনগণের পূর্ণাঙ্গ সাহায্য ও সমর্থন নিয়ে বিভিন্ন বিদেশি শক্তিগুলোকে ইতালি থেকে অপসারিত করেন এবং ইতালিকে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করেন। বিষয়টা আপনারা গুছিয়ে লিখবেন। এবারে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করুন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে জার্মানি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পূর্বে জার্মানি কিন্তু অসংখ্য প্রদেশে বিভক্ত একটা ভৌগোলিক স্থান ছিল। তো পরবর্তীকালে আমরা দেখি যে জার্মানির একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ যে প্রাশিয়া, সেই প্রাশিয়ার এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব বিসমার্ক। এই বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী এবং এই বিসমার্ক তিনি কি করেছিলেন, বিভিন্ন যুদ্ধের মধ্য দিয়ে জার্মানিকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করেছিলেন। বিসমার্ক ডেনমার্কের যুদ্ধের মাধ্যমে, অস্ট্রো প্রাশিয়ার যুদ্ধের মাধ্যমে, ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধের মাধ্যমে, মূলত এই 3টি যুদ্ধের মাধ্যমে রক্তলৌহ নীতি অনুসরণ করে সমগ্র জার্মানিকে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করেন। তো এই বিসমার্কের নেতৃত্বে এই যে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল কোন কোন যুদ্ধের মাধ্যমে, এগুলো আপনাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন, 18 শতকের ফ্রান্সে বুদ্ধিবৃত্তিক জ্ঞান কতদূর রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লবী জাগরণকে প্রভাবিত করেছিল? এটা ঘুরিয়েও আসতে পারে যে অষ্টাদশ শতাব্দীতে বিভিন্ন দার্শনিক এবং বুদ্ধিজীবীরা কিভাবে তাদের লেখনীর মাধ্যমে রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তাহলে এর উত্তরটা এমনটাই হওয়া উচিত বা হবে যে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয় এবং ফরাসি বিপ্লবের পূর্বে একাধিক দার্শনিক, ভলতেয়ার, মন্টেস্কু, রুশোর মতো ব্যক্তিত্ব, এছাড়া ফ্রিজিওক্র্যাট অর্থনীতিবিদ গোষ্ঠী এবং এর পাশাপাশি এনসাইক্লোপিডিস্ট বা বিশ্বকোষ প্রণেতারা, তারা বিভিন্ন লেখনীর মাধ্যমে জনগণকে সচেতন করে তুলেছিলেন এবং জনগণ সচেতন হওয়ার ফলে তাদের চেতনার বিকাশ ঘটেছিল এবং রাজতন্ত্রের যে নগ্ন রূপ তারা কিন্তু ধরতে পেরেছিলেন এবং প্রতিটি জীবনে, সামাজিক ক্ষেত্রে অসাম্য, রাজনৈতিক ক্ষেত্রে অসাম্য, ধর্মীয় ক্ষেত্রে অসাম্য, অর্থনৈতিক ক্ষেত্রে জরাজীর্ণতা, রাজতন্ত্রের ব্যয়বহুল খরচ এবং রাজতন্ত্রের একাধিক যুদ্ধে জড়িয়ে পড়া, এই সকল ঘটনাগুলো যেমন ফ্রান্সের আর্থসামাজিক কাঠামোকে ভেঙে দিয়েছিল, তেমনি এই কাঠামোর জন্য রাজতন্ত্র দায়ী এবং ফলে এই সকল ফ্রান্সের বুদ্ধিজীবীরা যে সকল রচনাগুলো তৈরি করেছিলেন, যে সকল লেখালেখনিগুলো লিখেছিলেন এবং এই লেখা পাঠ করে ফ্রান্সের জনগণ তারা নবচেতনায় প্রাণবন্ত হয়ে ওঠে এবং তারা সচেতনভাবে রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এই বিষয়গুলো বেসিক, এই জিনিসটা লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে। এবারে চলুন, যে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে মন্টেস্কু, ভলতেয়ার, রুশো
রুশোর অবদান আলোচনা করুন। বা এইভাবে আসতে পারে যে ফ্রান্সে চেতনার বিকাশে, ফ্রান্সে চেতনার নবদিগন্ত উন্মোচনের ক্ষেত্রে মন্টেস্কু, ভলতেয়ার, রুশোর অবদান আলোচনা করুন। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। তাহলে ফরাসি বিপ্লবে মন্টেস্কুর অবদান আলোচনা করতে হবে। মন্টেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন, আবার রুশো ছিলেন তিনি গণতন্ত্রের পূজারী ছিলেন। আর ভলতেয়ারের রাজনৈতিক চেতনা এটাই ছিল, তিনি গির্জার দুর্নীতিগুলোকে শানিত ব্যঙ্গের কষাঘাতে জর্জরিত করেছিলেন, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি ব্যঙ্গাত্মক আঘাত এনেছিলেন। তো পাট করে তাদের অবদানগুলো আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী? দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী? আপনারা প্রত্যেকেই জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর জার্মানিতে কিন্তু ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এবং এই ভাইমার প্রজাতন্ত্র জার্মানির জনগণের আশাকাঙ্ক্ষাকে পূরণ করতে পারেনি। প্রথম বিশ্বযুদ্ধের পর বেকারত্ব সমস্যা, মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট ঘনীভূত হয়েছিল। এছাড়াও জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস হয়েছিল, কর্মসংকোচন ঘটেছিল, চাকরির যে ক্ষেত্র সেগুলো কমে এসেছিল। তো এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে জার্মানির জনগণের যে জাতীয় আশাকাঙ্ক্ষাকে পূরণ করতে পারেনি নবপ্রতিষ্ঠিত গণতন্ত্র ভাইমার প্রজাতন্ত্র। ফলে এই ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতার ফলে হিটলারের কিন্তু উত্থানের পথ প্রশস্ত হয়েছিল। যখন ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে ব্যর্থ হয়, তখন হিটলার একরাশ আশা, উদ্দীপনা, জনগণের মধ্যে স্বপ্ন জাগিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি কিন্তু লিড করেছিলেন। এবং এই যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে যে পরাজিত হয়েছিল জার্মানি, এবং জার্মানির উপরে যে ব্যাপক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, জার্মানির আকার আয়তন সংকুচিত করেছিল, এবং মিত্র শক্তিবর্গ জার্মানিকে অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু করে দিয়েছিল, মিলিটারি বাহিনী জার্মানির ভেঙে দিয়েছিল মিত্রশক্তি পক্ষ। তো এই মিত্রশক্তির পক্ষর বিরুদ্ধে কিন্তু হিটলার তার মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়, এবং হিটলার বারে বারে মিত্রশক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুটতে শুরু করে। এবং একটা সময় যখন ফ্রান্স এবং ইংল্যান্ডের মতো দেশগুলো হিটলারকে তোষণ করতে শুরু করে, হিটলার সেই সুযোগকে কাজে লাগিয়ে হিটলার পরাক্রান্ত হয়ে ওঠে, প্রতাপশালী হয়ে ওঠে, এবং এই হিটলার পরবর্তীকালে এই মিত্রশক্তির বিরুদ্ধে আগামী দিনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এবং আপনারা জানেন যে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল। এটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তো নেপোলিয়নের বিজয় অভিযান সম্পর্কে আলোচনা করুন। নেপোলিয়নের বিজয় অভিযান সম্পর্কে আলোচনা করুন। নেপোলিয়ন যে একাধিক বিজয় অভিযান করেছিলেন, সেই বিজয় অভিযান সম্পর্কে আলোকপাত করতে হবে। যেমন ইতালীয় অভিযান, মিশরীয় অভিযান, অস্ট্রিয়ান অভিযান, উপদ্বীপীয় যুদ্ধ, এই সকল বিষয়গুলো আলোচনা করতে হবে। রাশিয়ার মস্কো জয়, এছাড়া কন্টিনেন্টাল সিস্টেম, এগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। এবারে পরের প্রশ্ন, ইংল্যান্ডের কৃষি বিপ্লব কিভাবে শিল্প বিপ্লবকে প্রভাবিত করেছিল? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কৃষি বিপ্লব এবং শিল্প বিপ্লব থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এখানেই দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের কৃষি বিপ্লব কিভাবে শিল্প বিপ্লবকে প্রভাবিত করেছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মূল ভিত্তি কিন্তু কৃষি। কারণ এই যে কৃষিক্ষেত্রে যে কাঁচা মাল উৎপাদন করা হয়, সেই কাঁচা মাল কিন্তু শিল্প কেন্দ্রে ব্যবহৃত হয়, এবং এই শিল্প কেন্দ্রে কাঁচা মাল হিসাবে কৃষিজ পণ্য কিন্তু ব্যবহৃত হয়। ফলে শিল্পের বিকাশ তখনই সম্ভব যখন কৃষিক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব আসে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে অষ্টাদশ শতাব্দীতে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, তার আগে থেকে কিন্তু ইংল্যান্ডে যে বিপ্লবটা ঘটে গেছিল সেটা কৃষিক্ষেত্রে, অর্থাৎ কৃষি উৎপাদনে যুগান্তকারী বিপ্লব এসেছিল। এনক্লোজার সিস্টেমের মাধ্যমে কৃষিকাজের ব্যাপক সম্প্রসারণ ঘটে, ব্যাপক জমিতে উন্নত প্রযুক্তি, উন্নত টেকনোলজি, উন্নত বীজ, উন্নত সার ইত্যাদি ব্যাপক প্রয়োগের মাধ্যমে এই সময়ে কিন্তু কৃষিক্ষেত্রে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। এবং ফলে এই উদ্বৃত্ত উৎপাদন এটা বিনিয়োগ কোথায় হয়েছিল? এটা কাঁচামাল হিসাবে বিনিয়োগ হয়েছিল শিল্পক্ষেত্রে। ঠিক আছে, ফলে ইংল্যান্ডের কৃষি বিপ্লব, এই কৃষি বিপ্লবের কারণে কিন্তু ইংল্যান্ডে অ্যাকচুয়ালি শিল্প বিপ্লব
কে সংগঠিত করতে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসাবে কিন্তু কাজ করেছিল। সুন্দরভাবে গুছিয়ে লিখবেন। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের কারণগুলি লিখুন। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ ছিল, সামাজিক কারণ ছিল, দার্শনিকদের কারণ ছিল, এই যে বিভিন্ন কারণগুলি ছিল সেই কারণগুলো পয়েন্ট আকারে লিখবেন। পরের প্রশ্ন, কার্বোনারি দলের ভূমিকা আলোচনা করুন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, ইতালি যখন বহুদা বিভক্ত একটা রাষ্ট্র ছিল এবং ইতালির পারমা, মডেনা, পোপের রাজ্য সিসিলি এবং ইতালির যে বিভিন্ন অঞ্চলগুলো, সেখানে আমরা একাধিক বিদেশি শক্তির আধিপত্য দেখতে পাই। বিশেষত অস্ট্রিয়ার মতো প্রবল প্রতাপশালী স্টেট এই ইতালিতে আধিপত্য বিস্তার করে রেখেছিল, বৈদেশিক আধিপত্য তারা প্রতিষ্ঠা করেছিল। তো এবং এইভাবেই এই বৈদেশিক শক্তিগুলো তারা কিন্তু ইতালিকে ঐক্যের পথে প্রতিবন্ধকতা এবং বাধার জায়গা তৈরি করেছিল। তো এইরকমই একটি জায়গায় ইতালির বিভিন্ন প্রভিন্স থেকে বিদেশি বিভিন্ন শক্তিগুলোকে অপসারিত করে ইতালিকে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করার সংকল্প নিয়ে ইতালির তরুণ যুবকরা বিভিন্ন ধরনের গুপ্ত সমিতি গঠন করেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্বোনারি দল। এই কার্বোনারি দলের মূল লক্ষ্য ছিল ইতালিকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করা, ইতালিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করা এবং ইতালিতে একটি পৃথক সংবিধান রচনা করা এবং ঐক্যবদ্ধ স্বাধীন ইতালি থেকে বিভিন্ন বৈদেশিক শক্তিগুলোকে অপসারিত করা। এই যে সাজেশনের প্রতিটি প্রশ্নের এগেনস্টে যে অতি সংক্ষিপ্ত উত্তরগুলি আলোচনা করে দিচ্ছি যাতে আপনাদের পরীক্ষার হলে মনে পড়ে, একটা ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমি পরবর্তী ভিডিওতে একেবারে পুরো পূর্ণাঙ্গ সাজেশনটা পরিসমাপ্ত করব। তো আজকের আপডেট এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।